ভয়াবহ বন্যা আর ভূমিধসে চট্টগ্রাম ও বান্দরবনের মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 9 জনেরও বেশি। 5 লাখেরও বেশি মানুষ ঘর বন্দী হয়ে আছে। টানা 6 দিনের বৃষ্টিপাত আর পাহাড়ি ধসে বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। চারিদিকে শুধু পানি আর পানি। সংশ্লিষ্টরা বলতেছে যে গত 50 বছরেও এমন ভয়াবহ বন্যা দেখেনি চট্টগ্রাম ও বান্দরবনবাসী। টিউবওয়েল পানির নিচে তলিয়ে গেছে, ফলে বিশুদ্ধ পানির অভাবে ভুগতেছে লক্ষ লক্ষ মানুষ। রান্নাবান্না করে খাওয়ারও আর কোনো ব্যবস্থা নেই, কারণ উলুন তলিয়ে আছে পানির তলে। দোকানপাট সবই বন্ধ, খাবার কিনে খাওয়ারও আর কোনো উপায় নেই, যার কারণে আজ 7 দিন ধরে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে আছে। বাচ্চারা ক্ষুধার জ্বালায় চিৎকার করতেছে, কিন্তু মা তার মুখে খাবার তুলে দিতে পারতেছে না। বাথরুম পানির তলে তলিয়ে যাওয়ায় মানুষের কাঁচামাল পানির উপরে ভেসে বেড়াচ্ছে, যার কারণে স্বাস্থ্য অফিস আশঙ্কা করতেছে বান্দরবন আর চট্টগ্রামের মানুষ অতিমাত্রায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত 6 দিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 634 মিলিমিটার, আর এতে করে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 9 জনেরও বেশি এবং আহত শতাধিক মানুষ। বাকিরা বাঁচার আশায় উঁচু স্থান কিংবা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। সাথে অনেকেই হাঁস মুরগি এবং তাদের গৃহপালিত পশু নিয়ে এসেছে আশ্রয়কেন্দ্রে। শুধুমাত্র চট্টগ্রামের দোকানি ভাইদের মতে তাদের মালামাল ক্ষতি হয়েছে 500 কোটি টাকারও বেশি। একদম ঠাই একদম অবস্থা খারাপ। তাদের উপরে উল্লবিশ জন মানুষ সাথে কামে কামে আনি আমাদের ভয়াবহ অবস্থা। আমাদের যদি 6 ঘন্টা সময় পেত অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত। এই বিষয়ে আমরা সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের। শুধুমাত্র ফেনী নদী নয়, এই মেঘনা অববাহিকায় যে মেঘনা রিভার সিস্টেম, এটার উজানের 26টি যে নদী আছে তার 12টিতেই ভারত বাদ দিয়েছে, এবং আজকে যখন বিপদ হয়েছে, পানি বেড়ে গেছে, তখন সবগুলো বাদ তারা ছেড়ে দিয়েছে। এইটা একটা মানুষ হত্যার মতো একটা অপরাধ আমরা মনে করি। এই বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক ফোরামেও তোলা উচিত। এটা অবশ্যই আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের পক্ষ থেকে এটা করা দরকার। এই মুহূর্তে জনদাবি হচ্ছে মানুষকে বাঁচাতে হবে। এই যে সিস্টেমগুলো নদীগুলোকে ধ্বংস করেছে ভারত, এটার ব্যাপারেও ভারতের সাথে বোঝাপড়ার সময় এসেছে যে আমাদের নদীগুলোকে হত্যা করবে তারা, এবং বিপদের সময় এই মরা নদীতে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিপন্ন করবে। রিভার কমিশন আছে, ভারতের সাথে নদী নিয়ে আমাদের বোঝাপড়া অবিলম্বে ক্লিয়ার হওয়া দরকার। যে আগের যে সরকারগুলো ছিল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, তাদেরকে কোনো রকমের এই বাংলাদেশের পানির অধিকার, নদীর অধিকার আদায়ের জন্য কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি, এবং আমরা মনে করি এটা বন্ধুসুলভ আচরণ তারা করেননি। বন্ধু তো দূরের কথা, একটা মানবিক আচরণ যে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত ছিল, যে আপনারা জেনে বুঝে এই বাঁধটার পানি যে ছেড়ে দিচ্ছেন, মানুষ যে জীবন যাবে তাদের তো আত্মরক্ষার পর্যন্ত একটা সামান্য সুযোগ আপনারা দিতে পারতেন, নোটিশ দিতে পারতেন, বলতে পারতেন বাংলাদেশ গভর্নমেন্টকে যে আপনাদের কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আপনাদের জনগণকে আপনারা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমরা কিন্তু বাঁধ ছেড়ে দিব। দুর্গত অঞ্চল ঘোষণা করে এখানে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেককে এখানে নিয়োগ করা উচিত উদ্ধার অভিযানের জন্য। কারণ পরিস্থিতিটা যে পর্যায়ে গিয়েছে, ব্যক্তি পর্যায়ের বা বিভিন্ন দল বা গোষ্ঠী যে মানবিক ত্রাণ অভিযান চালাবে, সেই পর্যায়ে পরিস্থিতি করুন অবস্থা। কারে কি বাঁচাবো মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি না। ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না। এটা মানে এবারই আমার মনে প্রথম ভাই। নিয়ে আসেন ওনাকে নিয়ে আসেন। আর কেন তাহলে চলে যান? আসেন না ভাই, আসেন। দাদু আর বাচ্চা ধরেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝে এক মাজা পানিতে মানুষ কত কষ্ট করে হেঁটে যাচ্ছে। আসলে এই নোয়াখালী ফেনীর মানুষ বাঁচতে চাচ্ছে, নোয়াখালী মানুষ পানি মুক্ত বাংলাদেশ চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানিতে তারা পরিশ্রম এবং কষ্ট করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে।
আসলে আমি সকাল তোমাকে এখানে আছি, আপনি দেখতে পাচ্ছেন এক মাজা পানিতে তারা কিভাবে কষ্ট করে যাচ্ছে। আসলে এই পানি বন্ধ হচ্ছে না কেন? এখনো পানি বন্ধ হচ্ছে না কেন? ফারাক্কা বাঁধ, এই বাঁধকে বাংলাদেশের জন্য অভিশাপ বলেও মনে করা হয়। আর এই বাঁধ সম্পর্কে জানে না বাংলাদেশের এমন একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না। এটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপরে 1962 থেকে 1975 সাল পর্যন্ত 2.3 কিলোমিটার দৈর্ঘ্যের ফারাক্কা বাঁধ রাশিয়ার সহযোগিতায় ভারত সরকার নির্মাণ করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, বর্ষার মৌসুমে ভারত সরকার গঙ্গার পানি আটকে রাখবে আর শুষ্ক মৌসুমে সেই পানি বাংলাদেশ ও ভারত সমান তালে ভাগ করে দেবে। কিন্তু ফারাক্কা বাঁধ তৈরি হওয়ার পর থেকে ঘটে তার উল্টোটা। ভারত সরকার শুষ্ক মৌসুমে গঙ্গার পানি আটকে রাখে, যার কারণে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অতিমাত্রায় খরা দেখা দেয়। আর বর্ষা মৌসুমে সেই পানি ফারাক্কার গেট খুলে দিয়ে বাংলাদেশে বের করে দেয়। এতে করে বাংলাদেশের সিলেট সহ বিভিন্ন অঞ্চলে বন্যায় প্লাবিত হয়। আর এই বন্যার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষের ঘরবাড়ি সালটে হয় এবং বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়। তাই এই সমস্যা থেকে বের হওয়ার জন্য বাংলাদেশের উচিত দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করা। বাংলাদেশ যদি দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করতে পারে তাহলে বর্ষার মৌসুমে পানি আটকে রেখে শুষ্ক মৌসুমে সেই পানি ব্যবহার করতে পারবে এবং প্রতি বছর বন্যার কারণে যে হাজার হাজার মানুষের ঘরবাড়ি সালটে হতো, দেশের কোটি কোটি টাকার যে সম্পদ নষ্ট হতো, সেটাও অনেক অংশে রোধ করা যাবে। এখন প্রশ্ন আসে একটাই, তাহলে বাংলাদেশ সরকার কেন দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করতেছে না? দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করতে হলে বর্তমানে বাংলাদেশ সরকারের কত টাকা খরচ করতে হবে? দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরির ফলে ভারতের কী কী ক্ষতি হতে পারে তা জানাবো উদ্ঘাটের এই এপিসোডে। তো চলুন শুরু করা যাক। ফারাক্কা বাঁধ নির্মাণ করতে ভারতের সময় লেগেছিল 1962 সাল থেকে 1975 সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 13 বছর। আর এই দীর্ঘ 13 বছরে তৎকালীন ভারত সরকারকে ফারাক্কা বাঁধ নির্মাণ করতে খরচ করতে হয়েছিল $218 মিলিয়ন, যা তখনকার সময় বাংলা টাকাতে কনভার্ট করলে হতো 219 কোটি টাকা। যার কারণে আমরা অনেকেই মনে করে থাকি যেহেতু তৎকালীন ভারত সরকারকে মাত্র 219 কোটি টাকা খরচ করতে হয়েছিল ফারাক্কা বাঁধ নির্মাণ করতে, তাহলে আমাদেরও অর্থাৎ বাংলাদেশেরও মনে হয় দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করতে হলেও একই পরিমাণ খরচ হবে। আমাদের এই ধারণাটি সম্পূর্ণ ভুল, কারণ ভারত সরকার 1962 সালে ফারাক্কা বাঁধের কাজ শুরু করেছিল আর তখন $1 সমান ছিল 7.8, আর এখন বর্তমানে $1 সমান প্রায় 100 টাকা। সুতরাং $280 মিলিয়ন সমান 2791 কোটি টাকা। এখন আপনি যদি ভেবে থাকেন 2791 কোটি টাকা হলে আমাদের বাড়িতেও নির্মাণ করা সম্ভব হবে, তাহলে সেটাও হবে ভুল। কারণ 1962 সালে একজন শ্রমিকের দৈনিক মজুরি ছিল 20 থেকে 30 টাকা। বর্তমানে একজন শ্রমিকের দৈনিক মজুরি 500 থেকে 700 টাকা, যা আগের তুলনায় অনেক গুণ বেশি। 1962 সালে রড, বালি, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর সমস্ত জিনিসের দাম ছিল খুবই কম, যা এখন বর্তমানে বাল্টে হয়েছে আকাশচুম্বী। এছাড়াও তখন একটা প্রজেক্টের ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের যে পরিমাণ টাকা দিতে হতো সেটাও এখন বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় 100 গুণ বেশি। তখন বিভিন্ন যন্ত্রপাতি ও কাঠবাস পরিবহনের যেমন খরচ হতো সেটাও এখন বৃদ্ধি পেয়ে হয়েছে অনেক গুণ বেশি। সুতরাং বুঝতেই পারছেন শুধুমাত্র 2791 কোটি টাকা দিয়েই আমাদের এই বাঁধটি নির্মাণ করা সম্ভব নয়। বাংলাদেশ যদি ফারাক্কা বাঁধের মতো আরও একটা বাঁধ নির্মাণ করতে চায় তাহলে বাংলাদেশের বর্তমানে খরচ হবে 15,000 কোটি টাকারও বেশি, যা দিয়ে বাংলাদেশ পদ্মা সেতুর মতো আরও একটা সেতু নির্মাণ করতে পারবে। ফারাক্কা বাঁধের জন্য বাংলাদেশের প্রতি বছর কী পরিমাণ ক্ষতি হয়? ফারাক্কা বাঁধ চালুর পর থেকে গত 4 দশকে বাংলাদেশের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 1,13,000 কোটি টাকারও বেশি। ফারাক্কা ব্যারেজের পানি বন্টনের চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে ভারতকে বাংলাদেশের 27,000 কিউসেক পানি দেওয়ার কথা, কিন্তু শুষ্ক মৌসুমে 27,000 পানি তো দূরের কথা, মাত্র 200 থেকে 300 কিউসেক পানি ভারত বাংলাদেশে দিয়ে থাকে, যা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। সিপিভির এক গবেষণায় দেখা গেছে বর্ষা মৌসুমে ভারত থেকে যে অধিক পরিমাণ পানি আসে সেই পানির ফলে বাংলাদেশে যে বন্যার সৃষ্টি হয় সেই বন্যার ফলে বাংলাদেশের প্রায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। শুধু এই নয়, ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশের মানচিত্র থেকে 20টি নদী হারিয়ে গেছে এবং 100টি নদী মৃত প্রায়, যা বাংলাদেশের জন্য খুবই ভয়ানক একটা ব্যাপার। তাই বাংলাদেশ যদি ফারাক্কা বাঁধের বিপরীতে আর একটা বাঁধ নির্মাণ করে তাহলে এই ক্ষতির পুরোটাই প্রায় লাঘব করা সম্ভব হবে। আর বর্ষা মৌসুমে ভারত যখন তাদের বালতি পানি ফারাক্কার গেট খুলে বাংলাদেশে দিয়ে দিবে, তখন বাংলাদেশ যদি এই দ্বিতীয় ফারাক্কার বাঁধ নির্মাণ করে সেই পানিকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এই পানির বেশিরভাগ অংশই আবারও বিপরীতমুখ অর্থাৎ ভারতের দিকেই চলে যাবে
এতে করে ভারতের পশ্চিম প্রদেশ, মালদা, মুর্শিদাবাদ ও বিহার সহ বেশ কিছু অঞ্চল পানির তলে তলিয়ে যাবে, যার কারণে ভারত সরকার কখনো চায় না যে বাংলাদেশ দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করুক। আর বাংলাদেশ যেহেতু এখনো পর্যন্ত ভারতের উপরে অধিকাংশ নির্ভরশীল, এছাড়াও আন্তর্জাতিক রাজনীতি বলে একটা কথা আছে, তাই ইচ্ছা থাকলেও এই দ্বিতীয় ফারাক্কা বাঁধ বাংলাদেশ সরকার নির্মাণ করতে পারতেছে না। তো আপনার মতে কি বাংলাদেশের দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করা উচিত কি উচিত না সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।